শেখ হাসিনার ট্রেনে গুলি। ১৯৯৪ সালের ২২শে সেপ্টেম্বর বৃহস্পতিবার জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিমানযোগে যশোর হয়ে খুলনা এলেন এবং বিকেলে শহীদ হাদিস পার্কের জনসভায় ভাষণ দিলেন। রাত্রে নেত্রীর চাচাতো ভাই শেখ নাসেরের বড় ছেলে শেখ হেলালের বাড়িতে খেলেন এবং থাকলেন। পরদিন ২৩শে সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টার সময় উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করলেন। বেশ লম্বা ট্রেন, অনেক যাত্রী আছে ট্রেনে। সাধারণ যাত্রীরা জানে না বা বুঝতে পারছে না শেখ হাসিনা রেলপথে সভা করতে করতে যাওয়া এই ট্রেন কবে কখন গন্তব্যে পৌঁছাবে। ঠিক সকাল ৯টায় ট্রেন ছাড়লো। প্রতিটি রেল স্টেশনেই ট্রেন থামিয়ে সভা করা শুরু হলো। ট্রেন থেকে নেমে জনসভা আয়োজনের নির্দিষ্ট জায়গায় যে বক্তৃতা দিয়ে আবার ট্রেনে ফিরে আসতে পৌনে ১ ঘন্টা সময় লাগতে লাগলো। এভাবে প্রতিটা রেল স্টেশনে গড়ে প্রায় ১ ঘন্টা সময় ব্যয় হতে থাকলো। দিন পেরিয়ে রাত হয়ে গেল। শেখ হাসিনার সঙ্গে ঢাকা থেকে নিয়ে আসা প্রায় ডজন খানেকেরও বেশি সাংবাদিক এই ট্রেনে রয়েছে। ট্রেনের শেষের দিকে একটি ভিভিআইপি স্পেশাল কম্পার্টমেন্টে জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। ওই কম্পার্টমেন্টের সামনে এবং পেছনে ঢাকা থেকে নিয়ে আসা শেখ হাসিনা নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ পুলিশের ১২ জন সদস্য। তারপরের কম্পার্টমেন্টে সাংবাদিকগণ। এরপর সবগুলো কম্পার্টমেন্ট বা বগিগুলোতে সাধারণ যাত্রী। ট্রেনের এই অপ্রত্যাশিত দীর্ঘ বিলম্বে সাধারণ যাত্রী, নারী, পুরুষ আর শিশুদের ত্রাহি মধুসূদন অবস্থা। ৬ ঘন্টার যাত্রাপথ ২৪ ঘন্টায়ও না ফুরানোর ফলে অনেকে আগেই পানিসহ ট্রেনের সকল খাবার ফুরিয়ে নিঃশেষ হয়ে গেলে সাধারণ যাত্রীদের কষ্ট আর দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছে। তৃষ্ণার্ত ক্ষুধার্ত শিশুদের কান্না আর আহাজারিতে অনেক সাধারণ যাত্রী পরিবার পরিজন নিয়ে গন্তব্যের আগেই ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনা তার সফরসঙ্গী এবং সাংবাদিকদের জন্য প্রায় প্রতিটি রেল স্টেশন থেকেই অফুরন্ত খাবার এবং বিশুদ্ধ পানির পর্যাপ্ত বোতল সরবরাহ করা হয়ে থাকে। সারাদিন জননেত্রী শেখ হাসিনা প্রায় ২০টির মতো রেল স্টেশনে জনসভায় ভাষণ দেন। কোথাও কোথাও রেল স্টেশন ছাড়াই উৎসুক জনতা ট্রেন থামালে সেখানেও তিনি বক্তৃতা করেন। প্রতিটি জনসভাতেই ঢাকা থেকে আসা সাংবাদিকরা উপস্থিত হয়ে বঙ্গবন্ধু কন্যা হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে থাকেন এবং শেখ হাসিনাও সাংবাদিকদের নজরে রাখেন। কিন্তু রাতের অন্ধকারে শেখ হাসিনা সাংবাদিকদের আর নজরে রাখতে পারেননি। ওদিকে শেখ হাসিনা বারবার এই বক্তৃতা দেওয়ায় সাংবাদিকদের তা মুখস্থ হয়ে যাওয়াতে অনেক সাংবাদিকই রাতের অন্ধকারে ট্রেন থেকে নেমে শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে যায়নি। রাত তখন ১১:১৭। শেখ হাসিনাকে বহনকারী ট্রেন ঈশ্বরদী রেল স্টেশন পৌঁছানোর কিছু সময় বাকি রয়েছে। এমন সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এত টাকা পয়সা খরচ করে জামাই আদর করে ঢাকা থেকে যে সাংঘাতিকদের অর্থাৎ সাংবাদিকদের এনেছি তারা কি সব ঘুমাচ্ছে? জনসভায় এত লোক হচ্ছে, আমি এত বক্তৃতা করছি, সাংঘাতিকদের নজরে পড়ছে না তো? তোমরা একটু সাংঘাতিকদের ঘুম ভাঙিয়ে আমার জনসভায় পাঠাও, যাতে পত্রপত্রিকায় ভালো নিউজ হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বেতনভুক্ত ব্যাগ বহনকারী মদন মোহন দাস, যার নামে হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িটি রেজিস্ট্রেশন করা, বলে উঠল, ডাইকা ঘুম ভাঙান লাগবো না, পিস্তল দিয়া রাউন্ড গুড়ি কইরা দিলেই সাংঘাতিক ঘুম কই যাইব, লাফাইয়া ট্রেন থেকে নিচে পড়ে যাইব। আলাউদ্দিনের প্রদীপ পাওয়ার মতো সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বাবার ফুপাতো ভাইয়ের ছেলে বাহাউদ্দিন নাসিমকে বললেন, দে ২ রাউন্ড গুলি করে। আর উপস্থিত অন্যদের বললেন, আমাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে সাংঘাতিকদের মাঝে প্রচার করে দেবে। ট্রেন ঈশ্বরদী প্ল্যাটফর্মে ঢোকার কয়েক মিনিট আগে বাহাউদ্দিন নাসিম ট্রেনের জানালা দিয়ে সাংবাদিকদের কম্পার্টমেন্ট লক্ষ্য করে পিস্তল দিয়ে ৩ রাউন্ড গুলি ছুড়ল। গুলির শব্দ শুনে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশরাও ৫-৬ রাউন্ড গুলি করে। এই সমস্ত গুলির আওয়াজ শুনে পাশের কম্পার্টমেন্টে থাকা সাংবাদিকরা ভয়ে ট্রেনের ভেতর গড়াগড়ি শুরু করে এবং আমরা পরিকল্পনা মতো সাংবাদিকদের কম্পার্টমেন্টে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার করতে থাকি। ট্রেন ঈশ্বরদী প্ল্যাটফর্মে থামলে ঈশ্বরদী রেল স্টেশনের জনসভার মঞ্চ থেকেও মাইকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার চালাতে থাকেন। পরের দিন ২৪শে সেপ্টেম্বর শনিবার ট্রেনে বঙ্গবন্ধু কন্যার প্রতি গুলি করা হয়েছে বলে জাতীয় পত্রপত্রিকায় সংবাদ বের হলে বগুড়া সরকারি সার্কিট হাউসে ভিভিআইপি রুমে বসে জননেত্রী শেখ হাসিনা সহ তার সফর সঙ্গীরা অর্থাৎ যারা প্রকৃত ঘটনা জানে তারা হাসাহাসি করতে থাকে এবং হাসাহাসির এক পর্যায়ে গুলির এই ঘটনা নিয়ে হরতাল ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বামী স্ত্রী রাতও কাটায়। ১৯৯৪ সালের ২৮শে ডিসেম্বর শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। ২৯ নং মিন্টু রোডে সরকারি বাসা ত্যাগ করে ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়িতে উঠলেন।
ধানমন্ডির বাড়িটি প্রথম এবং দ্বিতীয় তলা শেখ হাসিনার পরিত্যক্ত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার নামে, আর তৃতীয় তলা শেখ হাসিনার নিজের নামে। শেখ হাসিনার অবহেলিত এবং পরিত্যক্ত স্বামী বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়া এই বাড়িটি করার সময় দ্বিতীয় তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে টাকা ধার চায়। তখন শেখ হাসিনা তৃতীয় তলা তার নিজের নামে লিখে নিয়ে তারপর ডক্টর ওয়াজেদকে টাকা দেন। অবশ্য এই বাড়িতে ডক্টর ওয়াজেদ মিয়া আর শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটাননি। শুধু এই বাড়িতে কেন, 1981 সালের 17 মে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকেই 1997 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই 16-17 বছর একসঙ্গে স্বামী স্ত্রী হিসাবে রাত কাটানো তো দূরের কথা, এক বাড়িতে কখনোই থাকেননি। 1981 সালে 17 মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালীস্থ সরকারি কোয়ার্টারে ছিলেন। শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজেদ মিয়ার সরকারি কোয়ার্টারে ছিলেন ততদিন ডক্টর ওয়াজেদ মিয়া তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন। এরপর শেখ হাসিনা ধানমন্ডিস্থ তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। বঙ্গবন্ধু ভবন থেকে যান বিরোধী দলীয় নেত্রীর 29 মিন্টো রোডের সরকারি বাসভবনে। তখন শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। 1994 সালের ডিসেম্বর মাসে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটির ভাড়াটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়ে খালি করা হয় এবং তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাড়িতে আসেন। এই বাড়িতে থেকেই নানা আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের পর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া বর্তমানে গণভবনে গিয়ে ওঠেন। শেখ হাসিনার এই দীর্ঘ 16-17 বছরের জীবনে ডক্টর ওয়াজেদ মিয়া একটি রাতও শেখ হাসিনার সাথে কাটাননি। এমনকি এই 16-17 বছরের জীবনে শেখ হাসিনা আর ডক্টর ওয়াজেদ মিয়ার 16-17-12 দেখা পর্যন্ত হয়নি। তবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কদাচিৎ উদ্ভ্রান্তের মতো ডক্টর ওয়াজেদ মিয়া এসে হাজির হতেন, কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো প্রকার আদর আপ্যায়ন পেতেন না। এমনকি সাধারণ সৌজন্যটুকুও শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখাতেন না। শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে 29 মিন্টো রোডের সরকারি বাসায় থাকতেন, তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মাঝে সাধারণ মানুষের মতোই ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মোবারক জানাতে এলেন। কিন্তু শেখ হাসিনা আগত সকলের কুশলাদি বিনিময় করলেও তার স্বামী ডক্টর ওয়াজেদের সাথে কোনো প্রকার কুশলাদি বিনিময় দূরে থাক ভ্রুক্ষেপই করলেন না। এমনকি তাকে বসতে পর্যন্ত কেউ বললেন না। ডক্টর ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফ্যাল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলেন। লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন। একমাত্র শেখ হাসিনা আর তার খুবই ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানল না, বুঝল না এই ব্যক্তিটি কে। অনেকবার অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে মাসাধিককাল পড়ে থাকলেও শেখ হাসিনা একটি বারের জন্য তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না। অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্য। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন, মারতেন, একথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন। শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি ঝরেছে। কিন্তু কেন স্বামী তাকে মারতেন, দৈহিক নির্যাতন করতেন, এ কথা শেখ হাসিনা কখনোই বলেননি। এ এক অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা। বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে, এই যে বহুরূপী, তোমার তো রূপের শেষ নাই, এবার কি রূপ দেখাবে তুমি? শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে, এটা তোমার কত নম্বর রূপ? শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে পুতুল বলে, খালা এটা তোমার বোনের কত নম্বর রূপ? তোমার বোন তো বহুরূপী, রূপের শেষ নাই তার। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে যান, কোনো কথা বলেন না। শেখ হাসিনা মেয়ে পুতুলকে তার অর্থাৎ পুতুলের নিজের বিয়ের প্রস্তাব দিলে কোনো রকম টালবাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে শটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যান। মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে চায় পুতুল। শেখ হাসিনাও যেন তেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিয়ে মুক্ত হতে চান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বললেন এবং আসার সময় তার অর্থাৎ শেখ হাসিনার জন্য একটি শাড়ি নিয়ে আসতে বললে পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে, ওসব শাড়ি টাড়ি আমি আনতে পারবো না।
শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বলে, দেখো আমার সন্তান, দেখো আমার জন্য একটা শাড়ি আনতে বললাম, ছেলে আমার সরাসরি না করে দিল। মা হিসেবে পুত্র কন্যার প্রতি শেখ হাসিনার আচার আচরণে কোনোদিন কোনো ত্রুটি চোখে পড়েনি, বরং মনে হয়েছে মা হিসেবে শেখ হাসিনার তুলনা নেই। তারপরও আশ্চর্যের বিষয়, শেখ হাসিনার প্রতি তার পুত্র কন্যার কেন এরকম আচরণ? রাজাকারের ছেলের সাথে বিয়ে দেব না। শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডিস্থ বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার? মেয়ে কি আমার না? তুমি রাজাকারের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ? রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে, মুক্তিযোদ্ধা মেরেছে, তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ে বিয়ে দেব না। তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আমি মেয়ে বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ বললেন, তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার? আমার আত্মীয়, এটাই বড় কথা, সাথে মরলে আত্মীয়রাই মরে। দেখনি ওই মুক্তিযোদ্ধারাই আমার বাপ মা ভাইদের কিভাবে মেরেছে? আমি আমার মেয়েকে এখানেই বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ মিয়া বললেন, তোমাদের সাথে তো আমি ঠেকা ঠেকিতে পারবো না, তবে আমি বলে দিচ্ছি আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দাও, তবে আমি এই বিয়ের সাথে নেই, বিয়েতে আমি আসবো না। আমি তোমাকে অনুরোধ করছি, ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি সেখানে তুমি মেয়ে বিয়ে দাও, আমি তোমার সাথে থাকবো, কিন্তু রাজাকারের বংশের কাছে মেয়ে বিয়ে দিলে আমি থাকবো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদের কথা রাখলেন না। তিনি তার ইচ্ছে মতো রাজাকারের ছেলের সঙ্গেই মেয়ে বিয়ে দিলেন। সত্যি সত্যি ডক্টর ওয়াজেদ কথা পাকাপাকি, পান চিনি গায়ে হলুদ এবং বিয়ে কোথাও আসলেন না। শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মিনিট ৩-৪ জন্য এসে আবার খালেদা জিয়ার সঙ্গেই চলে গেলেন। তিনি কারো সাথে কোনো কথা বললেন না, কেউ তার সঙ্গে কোনো কথা বলল না। বিয়ের খুঁটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা আয়োজন তা সিংহভাগই করতে হয়েছে আমাদের। এর উপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিমের ছেলের বায়না তো ছিলই। ডেকোরেটরের বিল, বাবুর্চির বিল, খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হচ্ছে, বাহাউদ্দিন নাসিম তার সবকিছুই আমাদের কাছ থেকেই নিয়েছে। সব যান, বের হন। বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজের সামনে একটি মাইক লাগানো হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাওভাবে ধমকের সুরে বলতে লাগলেন, সব যান, বের হন। কি পেয়েছেন? তামাশা পেয়েছেন? এখনই এই জায়গা থেকে চলে যান, নইলে অসুবিধা হবে। বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকে এই কথা শুনে উপস্থিত সকলেই হতবিহ্বল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় এবং অনেকেই আগামাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলে ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কি জানতে চাইলে শেখ হাসিনা বলেন, দাওয়াত ছাড়াই অনেকে এসেছে, তাদের জন্য আমি এই কথা বলেছি। এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেক বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু তাতে ফল হয়নি। অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়েই চলে যায়। বিয়ের সকল অনুষ্ঠান শেষ, সকলেই চলে গেছে, শুধু বর আর বরের আত্মীয় স্বজনরা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তারপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, আজ তুমি আমাকে ছেড়ে যেও না। বিয়ের অনুষ্ঠান স্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান 5 বছরের স্বর্ণলতাকে সাথে নিয়ে ধানমন্ডি 5 নম্বর রোডে শেখ হাসিনার 54 নম্বর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে বাইরের কাপড় পাল্টে সবাইকে নিয়ে মাটিতে গোল হয়ে বসে জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, তোমরা যা করলে তোমাদের ঋণ শোধ করা যাবে না, কোনোদিন তোমাদের ভোলা যাবে না, কোনোদিন তোমাদের ভুলবো না। আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখিয়ে বললেন, ও তো পেট থেকেই আমাকে ভালোবাসে। অবশ্য এসব কথা শেখ হাসিনা আজ নতুন বলছেন না, এর আগেও অনেকবার এসব কথা তিনি বলেছেন। 1,37,00,000 টাকা। 1995 সাল 10 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রামমোহন দাসের নামে রেজিস্ট্রি করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে ফিরে আসছেন শেখ হাসিনা। তার সঙ্গে পাশে বসে আছে তার একজন মাত্র সঙ্গী, ড্রাইভার জালাল গাড়ি চালাচ্ছে। ড্রাইভার জালাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলো, আপা মেয়র হানিফ এলো না ফুল দিতে? শেখ হাসিনা জবাব দিলেন, কে জানে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য ওকে কম ফোন করিনি, ওর কাছে কম লোক পাঠাইনি, তারপরও বেঈমানটা আসেনি, শয়তানটা পাত্তাই দেয়নি। 1,37,00,000 টাকা খরচ করে নিমক হারামটাকে আমি মেয়র বানিয়েছি। তোমরা তো সব জানো, সবই দেখেছো, সবই করেছো। কত নষ্ট করেছি আমি। আসলে যে দল থেকে একবার চলে যায় তাকে আর দলে নেওয়া উচিত না। ও মেয়র হওয়ার জন্য আমার সাথে বেঈমানি করে স্বৈরাচারী এরশাদকে বাপ ডেকে এরশাদের পার্টিতে চলে গেছিল। সেখানে ছ্যাঁকা খেয়ে আবার আমার কাছে ফিরে যখন আসলো তখনই বেঈমানটারে নেওয়া উচিত ছিল না। কিন্তু কি যে হলো, কি মনে করে যে আবার নিলাম, শয়তানটা আমার সাথে এত বড় বেঈমানি করবে বুঝতে পারিনি। বুঝলে কি আর এই কাম করি। নেত্রী এখন নামাজ পড়ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1994 সালের শেষ মুহূর্তে ধানমন্ডি বাড়িতে উঠেই 1995 সালের জানুয়ারির প্রথম থেকেই জোরে সোরে লাগাতার আন্দোলন, সংগ্রাম, হরতাল, পদযাত্রা ইত্যাদি শুরু করলেন। দুপুর 2টায় টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হলো। অর্থাৎ টঙ্গী থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবে। মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে। পদযাত্রা শেষে এই মঞ্চ থেকে শেখ হাসিনা ভাষণ দেবেন। শেখ হাসিনা তার বেতনভুক্ত ব্যাগ বহনকারী রামমোহন দাসের নামে রেজিস্ট্রেশন করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বাকি সব নেতাকর্মী পায়ে হেঁটে টঙ্গী থেকে মহাখালীর দিকে রওনা হল। প্রায় 5-7 হাজার লোকের পদযাত্রা। হাজার লোকের ঠিক মাঝখানে শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সাথে তাল মিলিয়ে চলছে। পদযাত্রার মাঝে গোটা 20 রিকশায় মাইক বেঁধে নানা ধরনের স্লোগান দেয়া হচ্ছে। জানুয়ারি মাস, শীতের বেলা, হাঁটতে খুব একটা খারাপ লাগছে না। দুপুর গড়িয়ে বিকেল হবে। হঠাৎ একটি মাইকে বলা হলো জননেত্রী শেখ হাসিনা এখন আসর নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হলো জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন আসর নামাজ পড়ছেন। ঘড়িতে তখন 3:15 বাজে। প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বললেন, আরে থামো, এখনো আসরের ওয়াক্তই শুরু হয়নি, একটু পরে বলো। এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করলো। এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপের বড় বড় জানালার কাঁচ খুলে নামাজ পড়তে শুরু করলেন। আর পদযাত্রার হাজার হাজার পুরুষ জিপ গাড়ি ঘিরে শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগলো। নামাজ শেষ হয়ে গেল, কিন্তু মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হলো না। প্রায় 1 ঘন্টারও বেশি সময় গোটা 20 মাইকে শেখ হাসিনার নামাজ পড়ছেন বলে প্রচার করা হলো। অন্য একদিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গুলশান আমেরিকান এম্বাসির সামনে দিয়ে বাড্ডায় যেয়ে শেষ হবে। পদযাত্রা শুরু হলে শেখ হাসিনা ডেকে বললেন ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে। এবার মাইকম্যানদের আগে ভাগেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হলো এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরেই মাইকে প্রচার শুরু হলো। নেত্রীও যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলেই নামাজ আদায় করলেন। হাজার হাজার পুরুষ মানুষও জিপ ঘিরে শেখ হাসিনার নামাজ আদায় দেখল। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার ধানমন্ডিস্থ বাসায় গেলে তার এক সঙ্গী বলল, আপা, আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে, এতে নামাজ নষ্ট হয়, আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে নেন। উত্তরে শেখ হাসিনা বলল, না, পর্দা লাগালে জিপের ডিসেন্সি থাকে না। তখন ওই সঙ্গী বলল, তাহলে আপা আপনি জিপে বড় একটি চাদর রাখবেন, যখন নামাজ পড়বেন আমরা তখন ওই চাদর দিয়ে জিপটা ঘিরে রাখবো, যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে। জননেত্রী বললেন, না, তোমরা সব ভাইয়ের মতো, চাদর লাগবে না। আমার সাথে বেঈমানি করেছে। এর 3 দিন পরে কাঁচপুর থেকে গুলিস্তান পর্যন্ত পদযাত্রা। এই পদযাত্রায়ও ওই একই মাইক, একই নামাজ, একই পুরুষ মানুষের ঘিরে রাখা। এই পদযাত্রায় যোগ দিয়েছিল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিশান পেট্রোল জিপের পাশে হাঁটতে হাঁটতে মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন, নেত্রী, আমার মিতাকে দেখছি না? নেত্রী বললেন, কোন মিতা? জেলা সভাপতি বললেন, নগর আওয়ামী লীগের সভাপতি ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে দেখছি না। সভানেত্রী রেগে উঠে বললেন, জানেন না কুত্তার বাচ্চাটা আমার সাথে বেঈমানি করেছে, নিমুখ হারামি করেছে? ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছি, আর কুত্তার বাচ্চাটা আমার সাথে বেঈমানি করেছে। ও এখন প্রতিদিন খালেদা জিয়ার সাথে দেখা করে, দিনে 3-4 বার খালেদা জিয়ার সাথে ফোনে কথা বলে, আর আমি খবর দিলেও আসে না, ফোন করলেও ধরে না। সময় আসলে এই বেঈমানদেরও শিক্ষা দিতে হবে, বুঝলেন? এই বেঈমানদের উচিত শিক্ষা দিতে হবে। আপনারা প্রস্তুত হন। 1995 সালে চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী যুবলীগের এক কর্মী চেয়ারম্যান প্রার্থী হয় এবং যুবলীগের এই কর্মী আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে চাঁদপুর পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায়।
আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৮ নম্বরে আওয়ামী ফাউন্ডেশন অফিসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এবং বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব সহকারে বলা হয়, আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে শাস্তিযোগ্য অপরাধ। যদিও যুবলীগ প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়ে পৌরসভার চেয়ারম্যান হয়েছে, তবুও তাকে শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি, কেননা সামনে জাতীয় সংসদ নির্বাচন। যুবলীগ কর্মী ও বর্তমান চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সংসদ নির্বাচনেও অনেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়ে যাবে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে যুবলীগ কর্মী চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসেরের চতুর্থ ছেলে শেখ হেলালের চতুর্থ ভাই ২০-২২ বছরের যুবক শেখ রুবেল ধানমন্ডির শেখ হাসিনার বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বলল, আপা, তুমি চাঁদপুরের পৌরসভার চেয়ারম্যানকে মালা দিয়ে বরণ করে নাও। শেখ হাসিনা বললেন, না, ওকে বহিষ্কার করব। শেখ রুবেল বলল, ও সবাইরে হারাইয়া চেয়ারম্যান হইছে, ওরে মালা না দিয়া বহিষ্কার করবা? এটা তুমি কও কি? জলদি ওরে ডাইকা আইনা গলায় মালা দিয়া মিষ্টি খাওয়াও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, দূর, গত রাতেই তো আওয়ামী লীগ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে ওকে বহিষ্কার করার। শেখ রুবেল বলল, রাখো তোমার ওয়ার্কিং কমিটির কথা তুমি শুইনো না, ওরা জানে কি বেচারা জিতা আইসে কোথায় বাউভা দিবা, তা না এখন উল্টা কথা। আপা, তুমি চেয়ারম্যান হিসেবে অভিনন্দন পাঠাও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বললেন, তাইলে এক কাম করি, আগে বহিষ্কার করি, পরে বহিষ্কার প্রত্যাহার করি। শেখ রুবেল বলল, দেখো, আমি তোমারে কইতাছি, এখনই চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানাও আর ডাইকা আইনা মিষ্টি খাওয়াইয়া গলায় মালা দাও। সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, তাইলে তো এখনই জিল্লুর রহমানকে বলতে হয়, নইলে আবার বহিষ্কারের চিঠি পাঠিয়ে দিবে। এতক্ষণে পাঠিয়ে দিয়েছে কিনা কে জানে। বলেই সঙ্গে সঙ্গে ফোন করে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে বলেন, শুনেন, গতকাল রাতে ওয়ার্কিং কমিটি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে, ওই চিঠিটা পাঠায়েন না, চেপে যান। এরপর শেখ রুবেল চলে যাওয়ার জন্য সিঁড়িতে নেমে এলে বঙ্গবন্ধু কন্যা রুবেলের পথ আগলে দাঁড়িয়ে বলে, এই রুবেল, চাঁদপুরের চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা নিয়েছিস? আমার ভাগ দে। শেখ রুবেল বলে, দূর সরো, যাইতে দাও। নজিব বলে, আমার ভাগ দে, নইলে যাইতে দিব না, বড় আপারে কইয়া দিব। শেখ রুবেল বলে, পরে নিও, এখনো হাতে পাইনি। নজিব বলে, ঠিক আছে, আমারই দিবি তো? হ্যাঁ, দিব। জনতাকে শান্ত থাকার বক্তৃতা। 1995 সালের 24শে আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসমিন নামে 14 বছরের এক কিশোরীকে দিনাজপুর যাওয়ার পথে ধর্ষণ ও হত্যা করে। এই খবর জানাজানি হয়ে গেলে পত্রপত্রিকায় প্রকাশ পেলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিছিল মিটিং শুরু করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজন জেলা নেতাকে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেন। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের 5 নেতা ঢাকায় এসে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে বিকেল 5টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বঙ্গবন্ধু ভবনের এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনা শুরু হওয়া দিনাজপুরবাসীর এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভে রূপ নিয়ে বিস্ফোরণ ঘটানোর পরামর্শ ও নির্দেশ দেন। জননেত্রী শেখ হাসিনা বলেন, দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খোলসে রেখে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বেগবান, আরও চাঙ্গা করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে খালেদা সরকারের পতন ঘটাতে হবে। এখন আর ঢাকার দিকে চেয়ে থাকতে চলবে না, এখন দিনাজপুর থেকেই শুরু করতে হবে এবং ঢাকায় এসে শেষ করতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে, লাশের পর লাশ ফেলতে হবে, পুলিশের লাশও ফেলতে হবে, যত টাকা পয়সা লাগে নিয়ে যান, তবু এই কর্মসূচি বাস্তবায়িত করতে হবে।
ওই পুলিশের মাঝেই লোক আছে যাদের টাকা পয়সা দিয়ে গুলি করে মানুষ মেরে লাশের স্তূপ লাগিয়ে দেবে। পুলিশের সাথেও কন্ট্রাক্ট করবেন, টাকা পয়সা দেবেন। মনে রাখবেন, যদি এগুলো সফল করতে পারেন তাহলে কেবলমাত্র ক্ষমতার মুখ দেখতে পারবেন, নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবেন না। সারা দেশে যদি এসব দাঙ্গা হাঙ্গামা, লুটতরাজ, খুন খারাপি ছড়িয়ে দিতে পারেন তবে একমাত্র ক্ষমতার মুখ দেখবেন। ইয়াসমিন মইরা এসব ঘটনার একটা সুযোগ করে দিছে, এখন এটাকে কাজে লাগান। মনে রাখবেন, এসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে। আওয়ামী লীগের বিন্দু বিসর্গও যেন না আসে। ফাল দিয়ে কেউ মঞ্চে যাবেন না, সব করবেন পিছন থেকে। পারত পক্ষে কোনো ব্যাপারেই মুখ খুলবেন না। যদি মুখ খুলতে হয় তাহলে দুনিয়ার যত ভালো ভালো কথা আছে তাই বলবেন। কাজে যাই হোক, মুখে রাখবেন শুধু ভালো কথা। আর সত্যি যদি একটা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে পারেন তাহলে আমিও দিনাজপুরে আসব, কিন্তু ওখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না। আমি শুধু বক্তৃতাই বলে আসব, ধৈর্য ধরুন, শান্ত থাকুন ইত্যাদি জাতীয় কথা। কিন্তু আপনারা আপনাদের কাজ পুরোপুরি চালিয়ে যাবেন। এখন 20 লাখ টাকা নিয়ে যান, পরিস্থিতি বুঝে বাকি যা লাগবে ওখানেই পৌঁছে দেব। আমি শুধু কাজ চাই। টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাদের গাড়ি টাড়ির ব্যবস্থা আছে? নইলে আমি টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দেই। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেল। রাত তখন 8টা। ওদিকে দিনাজপুরে অপরাধী পুলিশ ইয়াসমিন হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে দিনাজপুরের জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। বঙ্গবন্ধু ভবন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ঠিক 2 দিন পরে অ্যাডভোকেট আব্দুর রহিম 5 নম্বর ধানমন্ডির বাসায় ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই মেসেজ বা সংবাদ দেন যে নেত্রীকে বলবেন এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়ার সংবাদ পাওয়া যায়নি, তবে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত 7 জন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই মেসেজ বা সংবাদ দেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের আজ আর কোনো কাজ নেই বলে বিদায় করে দিয়ে ধানমন্ডি 8 নম্বর রোডে তার চাচা শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় গিয়ে দিনাজপুরের অ্যাডভোকেট আব্দুর রহিমের সঙ্গে কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, ঠিক আছে, চালিয়ে যান, আরও জোরে চালিয়ে যান, টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন, আর একটু জোরদার করেন, আমি আসছি। অতঃপর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনাজপুর গেলেন। জনতাকে শান্ত থাকা ও ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবার ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন, না, যত গুড় তত মিঠা হয়নি, অর্থাৎ যত টাকা খরচ করা হয়েছে তত ফল আসেনি। খাতা কলম গোলা বারুদ ও দিগম্বর বাহিনী। 12 ডিসেম্বর 1994 সাল। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মতিঝিল শাপলা চত্বরে ছাত্রদের মহাসমাবেশের আয়োজন করেছে। মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মতিঝিল শাপলা চত্বরেই বিএনপি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে দিয়ে ছাত্রদের মহাসমাবেশ করেছেন। ছাত্রদের এই মহাসমাবেশ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বক্তৃতায় বলেছেন, বিরোধী দলের মোকাবেলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট। ছাত্রদলের ওই মহাসমাবেশের পাল্টা মহাসমাবেশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের আয়োজন করেছেন এবং বেগম খালেদা জিয়ার ওই বক্তৃতার পাল্টা জবাব হিসেবে শেখ হাসিনা আজ বক্তৃতা করবেন। বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বিকেল 4:15 মঞ্চে উঠলেন। আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের মঞ্চের একটা বিশেষ ও উল্লেখযোগ্য দিক হলো কেবল ছাত্রলীগের নেতারা ও একমাত্র শেখ হাসিনা ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ নেতাকে মঞ্চে উঠতে দেওয়া হলো না। মঞ্চের নিচে উত্তর দিকে আওয়ামী লীগ নেতাদের বসার ব্যবস্থা করা হলো। শেখ হাসিনা ছাত্রলীগের দ্বারা পরিবেষ্টিত হয়ে মঞ্চে বসলেন। আওয়ামী লীগের নেতারা মঞ্চের নিচ থেকে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে আবার মঞ্চের নিচে চলে গেলেন। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় ছাত্রদের লেখাপড়ায় বিশেষ মনোযোগ দেওয়ার উদার আহ্বান জানালেন এবং মঞ্চে উপস্থিত ছাত্রলীগ নেতাদের খাতা কলম তুলে দিলেন। পরের দিন দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক পত্রিকায় খাতা কলম তুলে দেওয়ার ছবি ছাপা হলো এবং ছাত্রদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার শেখ হাসিনার আহ্বানকে পত্রিকার শিরোনাম করা হলো। কিন্তু তার আগেই 9 ডিসেম্বর শুক্রবার 1994 বিকেল 3টায় ধানমন্ডি 32 দেবনাথ জ্যোতির্ময় সাহা, ত্রিবেদী ভৌমিক আলমসহ 9 জনকে ডেকে এনে সামনের আন্দোলনে প্রয়োজন হবে বলে গোলা বারুদ ও অস্ত্রশস্ত্র কেনার জন্য নগদ 1 লক্ষ টাকা দিয়ে বলেন, আগামী 28 ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার পর তোমরা ঢাকা শহর সহ
দেশে নজিরবিহীন ত্রাসের সৃষ্টি করবে। খালেদা জিয়ার পতন না হওয়া পর্যন্ত প্রতিদিন ৫-১০টা লাশ অবশ্যই ফেলতে হবে, নইলে জিয়ার পতন হবে না। এর জন্য যত টাকা লাগবে তোমরা পাবে, টাকার কোনো অভাব হবে না। তোমরা গোলা বারুদ ও অস্ত্রশস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এইগুলি রাখবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ রেড করলে এই সকল অস্ত্রশস্ত্র ও বোমা আমাদের হাতছাড়া হয়ে যাবে। এসব জিনিসপত্র বিশ্ববিদ্যালয়ের বাইরে নিরাপদ জায়গায় রাখবে। আর একটা দায়িত্ব তোমরা সিরিয়াসলি পালন করবে, সেটা হলো এই যে ইস্কাটন গার্ডেন রোড এবং ইডেন কলেজের পশ্চিম পার্শ্বে যে কোয়ার্টারগুলো আছে সেগুলো সব সচিব উপসচিবদের। আমি হরতাল দিলেও এই সচিব উপসচিবরা পায়ে থেকে ঠিকই সচিবালয়ে যায়। এরপর আমি হরতাল দেব, তোমরা এদের বাসার কাছে ওত পেতে থাকবে, সেক্রেটারিরা হেঁটে সেক্রেটারিয়েট যেতে থাকবে, পথিমধ্যে তোমরা ওদের কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ফেলবে। ছাত্রলীগ নেতারা বলল, আমাদের 2 গ্রুপে ভাগ করে দেন, এক গ্রুপ গোলা বারুদ অস্ত্রশস্ত্রের দায়িত্বে থাকি আর অন্য গ্রুপ সচিবদের উলঙ্গ করার দায়িত্বে থাকুক। বঙ্গবন্ধু কন্যা তখন শেখ হাসিনা তখন আলমকে সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন আলমকে সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিলেন। এরপর অনেক হরতাল যায়, কিন্তু সচিবদের ন্যাংটা করা হয় না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পক্ষ থেকে সচিবদের কাপড় খুলে উলঙ্গ করার দায়িত্বপ্রাপ্ত আলমকে রোববার তাগিদ দেওয়া সত্ত্বেও যখন সচিবরা উলঙ্গ হচ্ছে না, তখন তিনি ঢালাওভাবে যাকে কাছে পান তাকেই সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিতে থাকেন। কিন্তু তারপরও সচিবরা উলঙ্গ হচ্ছে না দেখে শেখ হাসিনা ভয়ানক রেগে গেলেন এবং সচিবদের উলঙ্গ করার মূল দায়িত্বপ্রাপ্ত আলমকে নগদ 20,000 টাকা দিয়ে বললেন, এই 20,000 টাকা এখন দিলাম, বাকি আরও 30,000 টাকা সচিবদের ন্যাংটা করার পর দেব এবং পরের হরতালেই ন্যাংটা করতে হবে, নইলে পুরা টাকা ফেরত দিতে হবে। ঠিকই পরের হরতালেই আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বরের সামনে একজনকে উলঙ্গ করে ফেলল। ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে এই উলঙ্গ করার সফলতার সংবাদ পৌঁছালে তিনি খুশিতে মিষ্টি খাওয়ানোর জন্য আলমকে ডেকে আনতে লোক পাঠান। কিন্তু আলম ততক্ষণে পুলিশের হাতে ধরা পড়ে যায়। তার পরের দিন দেশের সকল সংবাদপত্রে দিগম্বর শিরোনামে ছবিসহ খবর ছাপা হলো। জানা যায় এই উলঙ্গ দিগম্বরের শিকার হওয়া ব্যক্তি একজন সচিব নন, তিনি বাংলাদেশের একজন অতি সাধারণ নাগরিক, ও বেচারা পাবলিক। সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে ক্ষমতা দখলের প্রস্তাব। কোনো আন্দোলন, কোনো সংগ্রামী কাজ হচ্ছে না। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একতরফাভাবে আগামী 15ই ফেব্রুয়ারি 7ম পার্লামেন্টের নেত্রী হচ্ছেন এবং দ্বিতীয়বারের মতো সংবিধান অনুযায়ী সরকার গঠন করতে যাচ্ছেন। 7ম পার্লামেন্ট নির্বাচন, বিএনপির পুনরায় সরকার গঠন এবং খালেদা জিয়ার পুনরায় প্রধানমন্ত্রী হওয়া, কিছুকেই যখন ঠেকানো যাচ্ছে না, তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 17ই জানুয়ারি 1996 সন্ধ্যায় শেখ রেহানার ননদের গুলশান বাড়িতে কর্নেল তারেক সিদ্দিকীর সাথে গোপন আলোচনা করেন এবং তারেক সিদ্দিকীর মাধ্যমে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে সামরিক অভ্যুত্থান করে বেগম জিয়া সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। শেখ হাসিনা তার নিজের তরফ থেকে এবং তার দল আওয়ামী লীগের তরফ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে কু করার ব্যাপারে সার্বিক নিঃশর্ত সমর্থন এবং সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার পূর্ণ আশ্বাস দেন। 1982 সালে বিএনপি সরকার উৎখাত করার জন্য জননেত্রী শেখ হাসিনা তখনকার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদকে যেভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন, ঠিক একইভাবে 1996 মধ্য জানুয়ারিতে শেখ হাসিনা সেনাপ্রধান জেনারেল বীর নাসিম বিক্রমকে ক্ষমতা দখলের জন্য সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিলেন। কিন্তু এবার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রস্তাবে সায় না দিয়ে উপরন্তু বলে পাঠালেন, আমি পেশাদার সৈনিক, পেশাদার সৈনিককে পেশাদার সৈনিকই থাকা উচিত এবং দেশে বর্তমানে যা চলছে তার রাজনৈতিক সংকট, রাজনীতিবিদদেরই এই রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা ও নিরসন করতে হবে। সেনাবাহিনী এই সংকটে জড়িত হয়ে নতুন সংকট সৃষ্টি করবে না। এরপর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রচণ্ড হতাশ হয়ে এই দেশে আর থাকা যাবে না বলে মন্তব্য করেন। পুলিশের লাশ চাই, মিলিটারির লাশ চাই। আজ 10 ফেব্রুয়ারি 1996 সকাল 9টা জননেত্রী শেখ হাসিনা ধানমন্ডিস্থ তার নিজ বাসভবনের 2য় তলায়
ভিভিআইপি ড্রয়িং রুমে ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম, সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, নারায়ণগঞ্জের শামীম ওসমান, অজয় কর, পঙ্কজ, নিরঞ্জন সাহা, দীপঙ্কর, অসীম, সাধন দাস সহ মোট 11 জনকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ, জরুরি এবং খুবই গোপন বৈঠকে বসেছেন। আসছে আগামী 15 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এককভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই নির্বাচন বানচাল করার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন। জীবন মরণ লড়াই। আজ বিকেল 3টায় পান্থপথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সমাবেশ এবং এই সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল হবে। এই সমাবেশ ও মিছিলের বিষয়ে শেখ হাসিনা বৈঠকে বসেছেন। জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত জরুরি, গোপনীয় এবং গুরুত্বপূর্ণ নির্দেশ এবং কর্মসূচি দেওয়ার জন্যই এই বৈঠকে বসেছেন। জননেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভীষণ চিন্তিত ও মলিন দেখাচ্ছে। কেউ কোনো কথা বলছে না, তিনিও কোনো কথা বলছেন না। সবাই চুপ করে বসে আছে। মনে হচ্ছে যেন যুদ্ধে পরাজিত রাজ্যহারা রানী আর তার সৈনিকেরা বসে আছে। হঠাৎ কান্না বিজড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠে শেখ হাসিনা বললেন, আজ আমার একটি ভাইও বেঁচে নেই। যদি একটি ভাইও বেঁচে থাকতো তাহলে আমি যে নির্দেশ দিতাম, যে কর্মসূচি দিতাম তা অবশ্যই পালন হতো। তোমরা কি আমার ভাই হতে পারো না? আমি তো তোমাদের ভাই মনে করি। তোমাদের মাঝে আমার হারিয়ে যাওয়া ভাইদের খুঁজে পেতে চাই। কিন্তু তোমরা কি আমাকে বোন মনে করো? যদি তোমরা আমাকে বোন মনে করো আর যদি সত্যি সত্যিই তোমরা আমার হারিয়ে যাওয়া ভাই হও, তাহলে এই কঠিন দিনে কঠিন কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত হও। সকলেই আমার সাথে শপথ নাও। বলেই উপস্থিত সকলকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শপথ বাক্য উচ্চারণ করালেন। আমরা শপথ নিতেছি যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা জীবন উৎসর্গ করলাম, এবং আমরা আরও শপথ করিতেছি যে আমাদের নেত্রী শেখ হাসিনার যে কোনো ধরনের নির্দেশ, তা যত কঠিনই হোক না কেন, জীবন দিয়ে পালন করব। শপথ বাক্য পাঠ শেষ হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আজ আমি 10টা পুলিশের লাশ চাই, 5টা মিলিটারির লাশ চাই। পুলিশের লাশ চাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নতুন কিছু নয়। অতীতে বহুবার তিনি পুলিশের লাশ চেয়েছেন, কিন্তু আজকের মতো এত আনুষ্ঠানিকতা, এত নাটকীয়তা করে অতীতে কখনোই তিনি পুলিশের লাশ চাননি। অতীতে তিনি মাঝে মধ্যেই বলতেন পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই, কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলতেন না, খুব কড়া করেও বলতেন না। হঠাৎ বিড়বিড় করে কথাগুলো বলতে থাকতেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিড়বিড় করে পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই বলতে থাকলেও কেউ তা শুনতো না তা নয়, উপস্থিত সকলেই তা শুনত, কিন্তু কেউ তা গুরুত্ব দিত না এবং পালনও করত না। জননেত্রী শেখ হাসিনা পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই কথাগুলো হাওয়ার উপর ছেড়ে দিতেন, আর উপস্থিত সকলেই তার ন্যায় হাওয়াতেই কথাগুলো মিলিয়ে যেতে দিত। কিন্তু শেখ হাসিনা মন থেকেই এমন কিছু ঘটানোর জন্য কথাগুলো বলতেন, অথচ কেউ শেখ হাসিনার কথা পালন করত না, পুলিশের লাশ ফেলত না। আর সেজন্যই আজ 10ই ফেব্রুয়ারি 1996 এত আনুষ্ঠানিকতা আর এত ভাবগম্ভীর পরিবেশে শপথের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা 10টা পুলিশের 5টা মিলিটারির লাশ চাইলেন। একটা ব্রিফকেস হাতে রুমে প্রবেশ করলো শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ। বঙ্গবন্ধু কন্যা ব্রিফকেস খুলে 500 টাকার নগদ 10টা বান্ডিল অর্থাৎ 5 লক্ষ টাকা ঢেলে দিয়ে বললেন, এই নাও, চাও, কর্মসূচি বাস্তবায়িত করো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডির বাসা থেকে রওনা হয়ে বিকেল 3:30 পান্থপথের সমাবেশে মঞ্চে উঠলেন। সমাবেশে 1000-3 লোক জমায়েত হয়েছে। 3-4 জন নেতার বক্তৃতা শেষে শেখ হাসিনা বক্তৃতা দিতে উঠলেন। বক্তৃতার শুরুতেই তিনি বললেন, আমরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে মিছিল নিয়ে যাব, আপনারা সকলেই মিছিলে অংশ নেবেন। বঙ্গবন্ধু কন্যা যেই এই কথা বললেন, অমনি চতুর্দিক থেকে বোমা, পটকা, গুলি শুরু হল। মুহূর্তের মধ্যে সমবেত জনতা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে কে কোথায় গেল তার হদিস পাওয়া গেল না। সমাবেশস্থল ফাঁকা, শূন্য হয়ে গেল। মঞ্চের নেতারা পড়ি কি মরি করে মঞ্চ থেকে লাফিয়ে পড়ে পালাতে লাগল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অতি কষ্টে মঞ্চ থেকে নামিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হলো। পালানোর প্রতিযোগিতায় নেতারা কেউ কারো চেয়ে কম গেল না। এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মঞ্চের সিঁড়ি দিয়ে নামতে দেরি হচ্ছিল, এই অবস্থায় পিছনে পড়ে যাওয়া এক নেতা তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে পালিয়ে যায়। সমাবেশ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল কর্মসূচি ব্যর্থ হয়। পরে গোলযোগের কারণে পুলিশ সোনারগাঁ রোড, পান্থপথ, গ্রিন রোড ইত্যাদি রোডে যানবাহন বন্ধ করে দিল।
কলাবাগান রোডে যানজটে আটকা পড়া বিআরটিসির 2টি দোতলা বাস, 3টি ট্রাক, 3টি পিকআপ গাড়ি, 5টি প্রাইভেট কার, 4টি বেবি ট্যাক্সি এবং ধানমন্ডি 32-এর সামনে শুক্রাবাদ পেট্রোল পাম্পে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু ভবনের স্টাফ দিয়ে আগুন লাগিয়ে প্রতিশোধ হিসেবে জ্বালিয়ে দেওয়া হলো। শেখ হাসিনা ধানমন্ডি 32-এর সামনে নিজ হাতে একটা স্কুটারে আগুন লাগিয়ে দিলেন। বেঈমানটা আসতেছে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত করতে না পারায় এতদিন পর্যন্ত বিএনপির পক্ষে থাকা রাজনৈতিক মহল, প্রশাসন এবং অন্যান্যরা এখন প্রকাশ্যে বিএনপির বিরোধিতা শুরু করে। 17 ফেব্রুয়ারি শনিবার 1996 দুপুর প্রায় 3টা ধানমন্ডি 5 নম্বর রোডের বঙ্গবন্ধু শেখ হাসিনার 54 নম্বর বাড়ির উপরের তলায় 868779 টেলিফোন বেজে ওঠে। ফোনটি রিসিভ করে হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো, আমি হানিফ। কোন হানিফ? আমি নগরের সভাপতি হানিফ, ঢাকার মেয়র। আসসালামু আলাইকুম হানিফ ভাই, আপনি? হ্যাঁ আমি। আপনি কে? আমি। ও ভালো আছো ভাই? জি ভালো। আমি একটু নেত্রীর সাথে কথা বলতে চাইছিলাম। অনেকদিন অসুস্থ ছিলাম, কথাবার্তা বলতে পারিনি, তাই এখন একটু বলতে চাই। নেত্রী কি একটু দেয়া যায়? জি ধরেন, দেখছি নেত্রী কোথায়। বঙ্গবন্ধু কন্যা ভাত খেয়ে বেসিনে হাত ধুচ্ছিলেন। বলা হলো, আপা মেয়র ফোন করেছে। নেত্রী হাত মুছতে মুছতে ফোনের দিকে হেঁটে আসতে আসতে বললেন, মহিউদ্দিন ভাই তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র না, ঢাকার মেয়র। শুনেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থমকে গিয়ে আপন মনেই বলে উঠলেন, বেঈমানটা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, গভীরভাবে কিছু একটা ভাবলেন। মনে হয় ফোন ধরবেন কি ধরবেন না চিন্তা করলেন। তারপর ধীর পায়ে এগিয়ে এলেন, ফোনটা ধরলেন। হ্যালো? না এখানে না 32-এ আসেন, পবিত্র জায়গায় আসেন, পবিত্র জায়গায় বসে আলোচনা করি। হ্যাঁ এক্ষুনি আসেন। হ্যাঁ আপনি না আসা পর্যন্ত আমি আছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টেলিফোনটি রেখে দিয়ে বললেন, চলো 32-এ যাই, বেঈমানটা আসতেছে, চলো 32 যাই। সবাই মিলে ধানমন্ডি 32 বঙ্গবন্ধু ভবনে যাওয়া হলো। শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের গেটের বাইরে রাস্তায় পায়চারি করতে লাগলেন আর ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের অপেক্ষা করতে লাগলেন। মিনিট 20 পরেই বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো জিপ গাড়িতে করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হানিফ 32-এ বঙ্গবন্ধু ভবনের সামনে এসে পৌঁছালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এগিয়ে গিয়ে নিজ হাতে মেয়র হানিফের জিপের দরজা খুললেন আর বলতে লাগলেন, এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার ছাড়া কি ঢাকার মেয়র চলতে পারে? এলজিআরডি মিনিস্ট্রি তো আপনার, আপনিই তো এলজিআরডি মিনিস্টার। এই কথা বলতে বলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেয়র হানিফকে জিপ গাড়ি থেকে নামিয়ে এনে উপস্থিত সকলের সাথে মেয়র হানিফকে দেখিয়ে এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার বলে পরিচয় করিয়ে দিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখে এই কথা শুনে মেয়র মোহাম্মদ হানিফ খুশিতে ডগমগ হয়ে বলল, নেত্রী যা বলেন। নায়ক, মন্ত্রী ও জনতার মঞ্চ। তারপর মেয়র হানিফকে বঙ্গবন্ধু ভবনের অফিস কক্ষে এনে শেখ হাসিনা বললেন, এই মিষ্টি আনো। হানিফ ভাইকে মিষ্টি খাওয়াও। মিষ্টি খেতে খেতে বঙ্গবন্ধু কন্যা বললেন, বঙ্গবন্ধু ছিল মহানায়ক আর আপনি হলেন নায়ক। নায়ক না হলে কি চলে? সারা দেশ জাতি এখন তাকিয়ে আছে নায়কের দিকে, মানে আপনার দিকে। নগরবাসী তাকিয়ে আছে আপনার দিকে। আমি এই পর্যন্ত এনে দিয়েছি, এখন আপনি ফিনিশিং দেন। এখন আপনার পালা, আপনি নায়ক, আপনার হাতে তো সব। আমার হাতে আর কিছুই নেই, আমার হাতে যা ছিল আমি করেছি। আপনি মেয়র, আপনিই নায়ক, এখন আপনি ফিনিশিং গোল করেন। আপনাকে ছাড়া ফিনিশিং হবে না, আপনার হাতেই ফিনিশিং হবে বলে খেলা এখনো বাকি আছে। আপনারাই তো বঙ্গবন্ধুকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন। আপনারা যদি সেদিন আমার পিতাকে আশ্রয় না দিতেন, সাহায্য সহযোগিতা না করতেন, তাহলে কি আমার পিতা শেখ মুজিব থেকে জাতির পিতা হতে পারতেন? এই আপনারা ঢাকার মানুষেরা বানিয়েছেন। আজ আমি তার মেয়ে, আমাকে যদি আপনি সাহায্য না করেন আমি কি করে বড় হব? আমার ভাইয়েরা কেউ বেঁচে নেই, আপনিই আমার ভাই, আমি আপনার বোন। আমাকে আপনি সহযোগিতা করেন, আমি কখনোই আপনার কথা ভুলবো না, আপনাকে ছাড়া চলবো না। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ বললেন, হ্যাঁ নেত্রী, আমাকে 1 মাস সময় দেন, আমি খালেদা জিয়াকে ফেলে দিব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না 1 মাস সময় দেওয়া যাবে না, আপনি 15 দিনের মধ্যেই ফেলে দেন। এই বৈঠকেই ঠিক হলো প্রেস ক্লাবের সামনে স্থায়ী মঞ্চ তৈরি করে
এখান থেকেই যতক্ষণ বেগম খালেদা জিয়ার পতন না হয় দিনরাত 24 ঘন্টা স্থায়ীভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার। পরবর্তী সময় নাট্যশিল্পী ও টিভির খবর পাঠক রামেন্দু মজুমদার ও নাট্যশিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায় এই মঞ্চের নাম দেয় জনতার মঞ্চ। প্রেস ক্লাবের সামনের দিকে এবং সচিবালয়ের উত্তর তোপখানা রোডের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অর্থাৎ পল্টনের মোড় থেকে হাইকোর্ট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাস্তার মাঝখানে বিশাল মঞ্চ তৈরি করে প্রতিদিন চলতে থাকলো গান বাজনা, বক্তৃতা, আবৃত্তি ইত্যাদি। এক পর্যায়ে এই মঞ্চে এসে যোগ দিল সচিবালয়ের কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী। এ সবই চলতে লাগলো ঢাকার মেয়র শেখ হাসিনার ভাষায় নায়ক ও আগামী দিনের এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ হানিফের নেতৃত্বে। শেখ হাসিনা ও জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সপ্তম সংসদ একদিনের অধিবেশনে মিলিত হয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান করে সপ্তম সংসদ বিলুপ্ত বা বাতিল ঘোষণা করল এবং আগামী 12 জুন 1996 ইংরেজিতে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করল এবং সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো। সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাম এর মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমের সাথে আলোচনার প্রস্তাব পাঠান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নাট্যশিল্পী লুৎফুন্নাহার লতা এবং তার স্বামী অবসরপ্রাপ্ত মেজর নাসির সেনাপ্রধান জেনারেল নাসিমের সাথে শেখ হাসিনার বৈঠকের আয়োজন করেন। নাট্যশিল্পী লতা ও তার স্বামী মেজর অবসরপ্রাপ্ত নাসির বনানীর কুলসুম ভিলা 117 বনানী ব্লক ই রোড 4-এ ছায়াঘেরা সিরামিকের 4তলা ভবনের 3য় তলার বাসায় শেখ হাসিনা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী 12 জুনের নির্বাচনে সেনাপ্রধান জেনারেল নাসিম ও তার সৈনিকদের সাহায্য প্রার্থনা করেন। জবাবি সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনাকে সার্বিক সাহায্য সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়ে বলেন, আপনি চাইলে এখন থেকে সেনাবাহিনী আপনার নির্দেশেই চলবে। এর জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, এটা যদি সত্যি হয় তবে ভবিষ্যতে আমিও আপনার নির্দেশেই চলব। এই বৈঠকের পর থেকে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরামর্শ এবং নির্দেশেই সেনাবাহিনী পরিচালনা করতে থাকেন। নৌকা দেবী দুর্গার বাহন। 1996 এর 12 জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিল। আওয়ামী লীগও মনোনয়ন দিল। গোপালগঞ্জের 3টি আসন এবং বাগেরহাটের 2টি আসনের মোট ভোটারের প্রায় 65% ভোটার হিন্দু সম্প্রদায় হওয়ায় স্বাভাবিক কারণেই এই 5টি আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী ছাড়া অন্য কোনো দলের অন্য কোনো মার্কার প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কোনো কালে বিজয়ী হয়নি, হবেও না। 1 মোকসেদপুর ও কাশিয়ানী, 2 গোপালগঞ্জ ও কাশিয়ানী, 3 টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া, 4 মোল্লারহাট ও ফকিরের হাট, 5 বৈঠাগাঠা ও দাপক। এই 5 আসনে যতদিন পর্যন্ত 65% হিন্দু সম্প্রদায় থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী নৌকা মার্কায় একচেটিয়াভাবে বিজয়ী হতে থাকবে। এই 5টি আসনের প্রার্থীদের এলাকায় কোনো কাজ করতে হয় না, যে কোনো প্রকারেই হোক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগের নৌকা মার্কার টিকিট নিলেই সে যে কেউই হোক 75% ভোটে বিজয়ী হবে। এই 5 আসনকে বলা হয় ভিক্ষার আসন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দয়া করে যাকে এই অঞ্চলের আসনে ভিক্ষা দিবেন তিনি এই অঞ্চলের জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি। এই অঞ্চলের লেখাপড়া অজানা একজন প্রবীণ বৃদ্ধ হিন্দু লোককে কেন আওয়ামী লীগে ভোট দেয় জানতে চাইলে ওই প্রবীণ বৃদ্ধ হিন্দু লোকটি বলেন,
আমরা আওয়ামী লীগ টিক বুঝি না, আওয়ামী লীগকে ভোটও দিই না, আমরা ভোট দিই নৌকায়, অর্থাৎ নৌকা মার্কায় ভোট দিই। নৌকা মার্কায় কেন ভোট দেন জানতে চাইলে তিনি বলেন, বারে নৌকায় ভোট দেব না, নৌকা যে দেবীর বাহন, মা দুর্গা এই বাহনে চড়েই তো স্বর্গ থেকে ধরা এসেছে অসুরকে দমন করার জন্য। আর আমরা যদি মা দুর্গার বাহন নৌকায় ভোট না দিই তাইলে দেবীর বাহনের অমর্যাদা হবে, মা দুর্গার অভিসম্পাদ দেবে। এজন্য দেখেন না, ভোটের সময় আমরা সকলেই গিয়ে মা দুর্গা দেবীকে খুশি করার জন্য মা দুর্গা দুর্গা বলে নৌকা মার্কায় ভোট দিয়ে আসি, একজনও বাদ যায় না। সকলে গিয়ে নৌকা মার্কায় ভোট না দিলে মা দুর্গা অসন্তুষ্ট হবে, আমাদের অমঙ্গল হবে। তাই যত কাম থাকুক, যত ঝামেলায় থাকুক, কোনো রকমে শুধু ভোট কেন্দ্রে যেতে পারলেই হলো। আমরা সকলে গিয়া নৌকা মার্কায় ভোট দিয়ে আসবো। রাজাকারের কাছে আসন বিক্রি। এই অঞ্চলের 5টি আসনের 3টি আসনে দাঁড়ালেন শেখ হাসিনা স্বয়ং, আর একটি আসনে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম এবং মোকসেদপুর কাশিয়ানীর অপর আসনটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বহুবার কথা দিয়েছেন, নিজের থেকেই যেচে পড়ে কথা দিয়েছেন। মতিউর রহমান রেন্টুকে নানা ধরনের কাজ দিয়েছে, আর কাজ শেষে প্রতিবারই বলছেন, তোমাকে আমি মোকসেদপুর কাশিয়ানীর এমপি বানাবো। মতিউর রহমান রেন্টুর স্ত্রী ময়নাকেও বহুবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিলেন, তোমরা আমাদের জন্য যা করলে এবং যা করেছ তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, তোমাদের কথা কোনোদিন ভোলা যাবে না, তবে রেন্টুকে আমি মোকসেদপুর কাশিয়ানীর এমপি বানাবো। কিন্তু না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা রাখলেন না, ওয়াদা রাখলেন না। কথা দিয়েও তিনি কথা রক্ষা করলেন না, ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করলেন, ওয়াদা ভঙ্গ করলেন। যদিও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তৃতায় অসংখ্যবার বেগম জিয়ার উদ্দেশ্যে বলেছেন, ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করে না। শুধু মতিউর রহমান রেন্টু কেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনয়ন দিলেন না সাবেক ছাত্রনেতা, ত্যাগী এবং সৎ নেতা ইসমত কাদির গামা, আবুল হাসান, মুকুল বোস, এদের কাউকেই তিনি মোকসেদপুর কাশিয়ানী থেকে মনোনয়ন দিলেন না। তিনি মনোনয়ন দিলেন এমন একজনকে যার বিরুদ্ধে সশস্ত্র রাজাকারীর অভিযোগ আছে। কথিত আছে, লেফটেন্যান্ট কর্নেল ফারুক 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর যোগসাজশে সশস্ত্র রাজাকার হয়েছিল, তাদের বাড়িতে রাজাকারের ক্যাম্প বানিয়েছিল এবং ওই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে অনেক বাড়ি ঘর জ্বালিয়েছিল। তিনি অর্থাৎ লেফটেন্যান্ট কর্নেল ফারুক প্রখ্যাত মুসলিম লীগ নেতা সালাম খানের দূর সম্পর্কের ভাতিজা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি রাজাকারীর অভিযোগে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে কোনো এক সময়ে সম্ভবত 1972-73 সালে যশোর থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন। 25 বছর সেনাবাহিনীতে চাকরি করে জেনারেল এরশাদের সাথে লাইন করে সাপ্লাই করে পোস্টিং নিয়ে প্রচুর টাকা পয়সা কামান। মতিউর রহমান রেন্টু, ইসমত কাদির গামা, আবুল হাসান, মুকুল বোস এরা সকলেই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মোকসেদপুর কাশিয়ানী থেকে মনোনয়ন দিলেন 1971-এর রাজাকার এলপিআরে আসা লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে। কিন্তু কেন? সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় অসৎ পথে উপার্জিত অর্থ থেকে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 1 কোটি টাকা দেন এবং এই নগদ টাকার বিনিময়ে শেখ হাসিনা মোকসেদপুর কাশিয়ানী আসনটি এলপিআরে যাওয়া লেফটেন্যান্ট কর্নেল রাজাকার ফারুক খানের কাছে বিক্রি করেন। হিন্দুরাই আমার বল ভরসা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন, সেদিন তিনি নিজে মোট 4 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। গোপালগঞ্জের 1টি, বাগেরহাটের 2টি এবং ঢাকার ড্যামরা থেকে 1টি। এই মোট 4 আসন থেকে শেখ হাসিনা নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা দেওয়ার পরের দিনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার ড্যামরা আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে কয়েকজন নেতা জননেত্রী হাসিনাকে অনুরোধ করে বললেন, আপনি গোপালগঞ্জ আর বাগেরহাটের 3টি আসন থেকে দাঁড়ালেন, অথচ ঢাকার 1টি আসন থেকেও নির্বাচনে দাঁড়ালেন না। 5টি আসন থেকে তো আপনি দাঁড়ালেই পারেন। খালেদা জিয়া 5 আসন থেকে দাঁড়িয়েছেন, আপনিও 5 আসন থেকে দাঁড়ান। আপনি আমাদের নেত্রী, আপনি অন্তত ঢাকার 2টি আসন থেকে নির্বাচনে দাঁড়ান। জবাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন, গোপালগঞ্জ আর বাগেরহাটের তো 70% হিন্দু আছে, ঢাকায় কত % হিন্দু আছে? হিন্দুরা ছাড়া মুসলমানরা আমাকে ভোট দেয়, মুসলমানরা বেঈমান ও অকৃতজ্ঞ, হিন্দুরা ইমানদার ও কৃতজ্ঞ। আমি হিন্দুদের উপর ভরসা করতে পারি, বিশ্বাস রাখতে পারি,
কিন্তু মুসলমানদের বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না। এই জন্যই তো আমি 70% হিন্দুদের অঞ্চল গোপালগঞ্জ আর বাগেরহাট থেকে 3টি আসনে দাঁড়িয়েছি, কিন্তু ঢাকা থেকে এক আসনেও দাঁড়াইনি। যাওয়ার ড্যামরা থেকে দাঁড়িয়েছিলাম, খোঁজ নিয়ে দেখলাম ড্যামরায় তেমন হিন্দু নেই, তাই প্রত্যাহার করে দিয়েছি। ঢাকার মেয়র হানিফ বললেন, এটা আপনার ভুল ধারণা। মুসলমানরা ভোট না দিলে আপনার অন্যান্য প্রার্থীরা জিতে কিভাবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, মূলত হিন্দুদের ব্যাংক ভোটটা পুরোটাই পায়, বাকি আত্মীয় স্বজন নিজস্ব লোক লস্কর দিয়ে গুতিয়ে গাতিয়ে কোনো রকমে বেরিয়ে আসেন। হিন্দুরা না থাকলে আমি আমার দল একটি আসনেও জিততে পারতাম না। হিন্দুরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এই জন্যই তো আমি আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছি। হিন্দুরাই আমার বল, হিন্দুরাই আমার ভরসা। নির্বাচনী প্রচারের কাজ দ্রুত এগিয়ে চলছে। সারা দেশে পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার এবং দেয়াল লিখনে ছেয়ে গেছে। কোথাও এতটুকু জায়গা খালি নেই। প্রতিদিন রাতে চলছে মিটিং আর মিছিল। সৈন্য নামানোর নির্দেশ দিয়ে চম্পট। 1996 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নাট্যশিল্পী লুৎফর নাহার লতার মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে সংবাদ পাঠালেন যে 25 মার্চ 1995 সপ্তম পার্লামেন্টে 24 ঘন্টারও বেশি বিরতিহীন অধিবেশনে সংবিধানে যে সংশোধনী আনা হয়েছে তাতে রাষ্ট্রপতির হাতে সেনাবাহিনীর সকল কর্তৃত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সংশোধিত সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সকল কর্তৃত্ব বিএনপির বর্তমান রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের কাছে সেনাবাহিনীর কোনো কর্তৃত্বই নেই। এই সংবাদ শোনার পর শেখ হাসিনা বলেন, এই জন্যই খালেদা জিয়া দিনরাত পার্লামেন্টে বসেছিল। খালেদা জিয়া 24 ঘন্টারও বেশি সময় ধরে সংসদ অধিবেশনে বসে থেকেই এই কুকীর্তি করেছে। আমি তো বুঝিনি, আগে চিন্তা করিনি। এরপর বঙ্গবন্ধু কন্যা হাসিনা উত্তেজিত হয়ে বললেন, কিসের সংবিধান, কিসের সংশোধনী? আমি যা বলবো জেনারেল নাসিমকে তাই করতে হবে। জেনারেল নাসিম আমাকে কথা দিয়েছে, আমি যা বলবো, আমি যা নির্দেশ দেব, নাসিম সেভাবেই সেনাবাহিনী চালাবে। লতা, তুমি যাও, সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বলো আমি যেভাবে বলবো, যা বলবো সে যেন সেভাবেই তা করে। বাকি সব দায় দায়িত্ব আমার, আমিই বুঝবো। সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর পুরো কর্তৃত্ব ও দায় দায়িত্ব রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের। কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বীরবিক্রম প্রতিদিন প্রতি মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী পরিচালনা করতে লাগলেন। দ্বৈত নির্দেশনার কারণে ভেতরে ভেতরে সেনাবাহিনীতে সংকট সৃষ্টি হল। রাষ্ট্রপতি রহমান বিশ্বাস সেনা কর্মকর্তাদের কোনো নির্দেশ দিলে সেনাপ্রধান জেনারেল নাসিম শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন। এমনকি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কোনো সেনা কর্মকর্তাকে বদলি নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন। সেনাবাহিনীর ভেতরকার সংকট আরও ঘনীভূত হয়ে সংঘাতের দিকে যেতে লাগল। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস 18 মে 1996 বগুড়া সেনানিবাসে জিওসি মেজর জেনারেল গোলাম হেলাল মোর্শেদ খান, বিবিপিএসসি এবং বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার মিরন হামিদুর রহমানকে অকালীন অবসর দান করেন। পাল্টা ব্যবস্থা হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 4 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসর দেওয়ার নির্দেশ দিলে সেনাবাহিনী জেনারেল নাসিম, মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন, মেজর জেনারেল সুবিদ আলী ভুঁইয়া, ব্রিগেডিয়ার আব্দুর রহিম ও কর্নেল আব্দুস সালাম এই 4 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসরের নির্দেশ দেন। ফলে সংঘাত চরম আকার ধারণ করে। সশস্ত্র বাহিনী চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে চলে গেল। সাংবিধানিকভাবে সেনাবাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধিকারী রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবসর দানের সিদ্ধান্ত নিলে 19 মে 1996 শেখ হাসিনা জেনারেল নাসিমকে তার সমর্থনে সারা দেশ থেকে ঢাকায় সেনাবাহিনী মার্চ করানোর নির্দেশ দেওয়ার জন্য তাকে জানান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম 19 মে দিবাগত রাত 2টার পর
ঢাকার বাইরের সমস্ত সেনা ইউনিটকে তার সমর্থনে ঢাকায় মার্চ করার নির্দেশ দেন। এর কয়েক ঘন্টা পরে 20 মে সকাল 8টায় বেসরকারি বিমান অ্যারো বেঙ্গলে করে শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবহিত না করে চুপিসারে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ পেয়ে বগুড়া, রংপুর, যশোর, ময়মনসিংহ প্রভৃতি ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী ঢাকার দিকে রওনা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশে এবং সমর্থনে ঢাকার বাইরে থেকে আসা সৈনিকদের মূল নেতৃত্ব দেন ময়মনসিংহ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জিল্লুর রহমান এবং বগুড়া ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শফি মেহবুব। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বরখাস্ত করে চিফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মাহবুবুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে নতুন সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেন। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম তার বরখাস্তের আদেশ এবং নতুন সেনাবাহিনী প্রধান পদে জেনারেল মাহবুবুর রহমানের নিয়োগ প্রত্যাখ্যান করে নিজেকেই সেনাবাহিনী প্রধান দাবি করতে থাকেন এবং পরবর্তী নির্দেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বারবার যোগাযোগের ব্যর্থ চেষ্টা করতে থাকেন। ওদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের বর্তমান এমপি ও শেখ পরিবারের ব্যবসায়িক পার্টনার ডক্টর ইকবালের অ্যারো বেঙ্গলে করে কক্সবাজার পৌঁছে কক্সবাজারের আপার সার্কিট হাউসে বসে সাগরের পানে তাকিয়ে সাগরের ঢেউ দেখছেন আর চা খাওয়ার সাথে মাঝে মাঝে একটু করে ফ্যান্সিডিল খাচ্ছেন।